প্রতিপক্ষকে যা ইচ্ছা যেভাবে ইচ্ছা লেভেল দিতে পারছে, যারা সরকারের বিরোধিতা করে তাদেরকে যা ইচ্ছা তা করতে পারছে, তাদের মত প্রকাশকে বাধাগ্রস্ত করছে। যারা মত প্রকাশের জন্য মায়া কান্না করেছিল শেখ হাসিনার আমলে, তারাই এখন মত প্রকাশের সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে, তারাই কণ্ঠরোধ করতে চাচ্ছে। জি, আচ্ছা, আমরা একটু মানে রিসেন্ট পয়েন্ট আসি, বিভিন্ন ইস্যুতে আসি। আজকে আপনি লক্ষ্য করেছেন, আজকে মানে গতকালকে লক্ষ্য করেছেন যে হিউম্যান রাইটস ওয়াচ তারা একটা হ্যাঁ, প্রতিবেদন প্রকাশ করেছে, এবং সেই প্রতিবেদনে এই সন্ত্রাস বিরোধী আইনকে এই সরকার যেভাবে রাজনৈতিক দমন পীড়নে ব্যবহার করছে, রাজনৈতিক মত প্রকাশের ক্ষেত্রে বাধা হিসেবে ব্যবহার করছে, সেটা নিয়ে তারা কিন্তু অনেকগুলো কথা বলেছে। এবং পাশাপাশি তারা এটাও বলেছে যে সরকারের এখন উচিত হবে এগুলো না করে বরং কিভাবে একটা শান্তিপূর্ণ এবং ইনক্লুসিভ মানে অংশীদারিত্বমূলক একটা নির্বাচন করা যায় সেদিকে নজর দেওয়া। আপনি, আমার ধারণা আপনি এই রিপোর্টটা পড়েছেন। এই রিপোর্টের ব্যাপারে আপনি মনে করেন, আগে আমরা দেখতাম এই ধরনের রিপোর্ট যখন আসতো তখন আওয়ামী লীগ সরকার, কিন্তু আওয়ামী লীগের সরকারের কিছু লোক ছিল, হাসান মাহমুদ, ওবায়দুল কাদের, তারা বলতো যে এইগুলি বিএনপি জামাতে টাকা খায় তারা বানাচ্ছে। এখন যখন এই সরকার এই ধরনের মতামত আসছে এবং ওই প্রতিষ্ঠানই করছে, তখন এটাকে আপনি আসলে কিভাবে দেখবেন? আমি সরি যে আমি ইনক্লুসিভ ইলেকশনের এই প্রসঙ্গটা আমি দেখি নাই। আমি দেখেছি আমি হিউম্যান রাইটস আমি কি আপনাকে ভায়োলেশন। আমি কি আপনাকে এটা একটু পড়ে শোনাবো, একদম মানে ওই একদম শেষ বাক্যটা উনি বলেছেন, কি আমি আপনাকে পড়ে জি, শোনাই, তাহলে বলেন আপনি বলেন তো একটু। বুঝতে পারবেন। যে হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া অঞ্চলের উপপরিচালক মীনাক্ষী গাঙ্গুলি বলেন, বাংলাদেশ সরকারের সন্ত্রাস বিরোধী আইনের অপব্যবহার বন্ধ করা উচিত। আইনটি রাজনৈতিক দমন পীড়নের সমার্থক হয়ে উঠেছে, এই আইনটা। না, এগুলো ঠিক আছে, আমি বলছি আচ্ছা, ইনক্লুসিভ এর ইলেকশনের পরিবর্তে লাইনটা। আমি শেষ করি। এর পরিবর্তে অন্তর্বর্তী সরকারের নিরাপদ ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরিতে মনোযোগ দেওয়া উচিত। ভালো বলেছে। আমার ওই হুম, ওই লাইনটা আমার স্কিপ করে গেছে চোখ থেকে, কেন জানি না। আমি এই পুরোটাই পড়েছি, এবং তারা জাতিসংঘ মানবাধিকার কমিশনের এখানে যে অফিস আছে তাদেরকেও জি, অ্যাক্ট করতে বলেছে, বলছে সরকার জি, আমন্ত্রণ জানিয়ে এনেছে তাদেরকে, কিন্তু তারা কি অ্যাক্ট করছে, তাদেরকে অবিলম্বে এই ব্যাপারে পদক্ষেপ নিতে বলেছে। তারা জি, বলেছে হাজার হাজার বিরোধী দলীয় কর্মীদেরকে 5 আগস্টের পর থেকে যে গ্রেপ্তার করা হচ্ছে, অনেকে বিনা বিচারে আটক করা হয়েছে, এবং তাদের প্রতি যে ধরনের নির্যাতন, সে নির্যাতনের প্রধান দুইটা বিষয় হচ্ছে যে কারাগারে তাদের সাথে মিসবিহেভ করা হচ্ছে, তাদের আইন যথাযথ পাচ্ছে না। দ্বিতীয়ত একটা হচ্ছে তাদেরকে যে ইন্টারগ্রেশনে, এটাকে কি জানি বলে না আপনার, 7 দিনের রিমান্ডে নেওয়া। হুম, হুম, তাদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে তাদেরকে রিমান্ডে নিয়ে ইয়ে করছে, অত্যাচার করছে। তো জি, সার্বিকভাবে এই জিনিসগুলো যেগুলো আসছে এগুলো তো অসত্য, যে পুরোপুরি আপনি বলতে পারবেন না, হয়তো কোথাও আপনার রাইট, মনে হতে পারে এক্সাজারেশন আছে, কিন্তু এগুলো কোনোটাই অসত্য না। জি, সরকার আহ, এবং এই আইনটাকে সংশোধন করেছে আওয়ামী লীগের লোকদেরকে কিভাবে এখানে দমন পীড়ন করা যায় সেই মন্তব্য তারা করেছে। এটা কিন্তু জি, 2025 আইনটা যেটা ছিল, তারা বলছে যে শেখ হাসিনা যেই পথে হেঁটেছে সেই পথে এই সরকার কেন হাঁটবে। এটাই হুম, হচ্ছে তাদের মূল রাইট, মূল সুর। এবং তারা জি, একটা স্বাধীন তদন্ত কমিশন গঠন করতে বলছে, যারা হুম, অতীত এবং বর্তমান মানবাধিকার লঙ্ঘন মামলাগুলো তদন্ত করতে পারে, এবং আন্তর্জাতিক পর্যবেক্ষক এবং এখানে অংশগ্রহণ থাকতে হবে বলেছে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের। জি, এবং পুলিশ, বিচার বিভাগ, নিরাপত্তা বাহিনীতে স্বচ্ছতা, দায়বদ্ধতা, প্রশিক্ষণ এবং ব্যবস্থার সংস্কার জরুরি বলেছে। তারা এখানে আহ, তথ্যের অ্যাক্সেস চাচ্ছে, স্বাধীন মিডিয়া, নাগরিক সমাজের অংশগ্রহণ নিশ্চিত করতে বলেছে, আন্তর্জাতিক মনিটরিং এবং প্রযুক্তিগত সহযোগিতা গ্রহণ করা উচিত বলছে, যেন শাসন ব্যবস্থায় মানবাধিকার নীতি প্রতিষ্ঠিত হতে পারে। আরেকটা বিষয় আপনার মনে আছে যে মঞ্চ 71, যেটাকে আওয়ামী লীগ ব্র্যান্ডিং করে আহ 16 জন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছিল, সেই জি, প্রসঙ্গটা খুব হাইলাইট করা হয়েছে। সেখানে বলা জি, হচ্ছে যে পুলিশকে একজন সাংবাদিক যে এখানে গ্রেপ্তার করা হয়েছিল, আহ আলম পান্না, মঞ্জুর পান্না পান্না হুম, পুলিশকে ডেকেছে
উল্টা পুলিশ তাকে রক্ষা করার পরিবর্তে ওদেরকেই গ্রেপ্তার করেছে। এবং পুলিশ এই পর্যন্ত এদের 16 জনকে, যারা জমায়েত করতে গিয়েছিল, যারা শান্তিপূর্ণ জমায়েত করেছে, যারা মত প্রকাশের অধিকার নিয়ে সেখানে গিয়েছিল, তাদেরকে তো জেলে রেখেছে সেই 28শে আগস্ট থেকে। কিন্তু যারা এই কর্ম করেছে তারা ঘুরে বেড়াচ্ছে, তাদের বেলায় কোনো ব্যবস্থা নেয়নি। এর মধ্যে 80 বছর বয়স্ক একজন ব্যক্তি, সিদ্দিকী সাহেব, আর আপনার হাফিজের কথা বললো, হাফিজুর কার্জনের কথা কার্জন। বললো, হুম, হুম, ঢাকা হুম। বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক, এই সবগুলো মিলিয়ে আহ, এবং আহ, বললো যে এদের প্রতি মানে এই আইনটা দিয়েও এটাতে বোঝা যাচ্ছে যে তারা এই আইনের আওতায় তাদেরকে করা হয়েছে। এগুলো একটা নির্যাতনের একটা বড় একটা সাইন হিসেবে তারা তুলে ধরেছে। নানাভাবে এটাকে নিন্দা করা হয়েছে। মানে বাংলাদেশে হিউম্যান রাইটস যে কত বড় পরিস্থিতির মধ্যে যাচ্ছে, এবং আহ, রাজনৈতিক পরিবর্তনের ফলে এখানে যে কোনো মানবাধিকার পরিস্থিতি চরম বিপর্যয় হয়েছে, সেই বিষয়টা এখানে উঠে এসেছে। যেটা রাজনৈতিক দলের সরকারগুলো ভবিষ্যৎ অতীতে করেছে, সেটা এই হুম, সরকারের হুম, উপর হুম। তারা ব্লেম দিচ্ছে, এবং সত্যিকার অর্থে এটা বাংলাদেশের ইমেজের জন্য বড় ধরনের একটা পীড়াদায়ক বিষয়। জি। আরেকটা প্রসঙ্গ বলে বিশেষ করে আজকের আলোচনাটা, সেটা হলো আপনি নিজেও শুরুতে বলেছিলেন কিন্তু যে সংস্কার বিষয়ক যে আলোচনাগুলো, এবং ওই হুম, সংস্কার আলোচনার এখন মোটামুটি একটা পর্যায়ে এসে পৌঁছেছে, এবং গণভোটে হুম। মোটামুটি সবাই ঐকমত্য হয়েছে, গণভোট হতে পারে। কিন্তু হুম। গণভোটের সময় নিয়ে আবার আরেকটা বিরোধ তৈরি হয়েছে। এই গণভোট কি একই সঙ্গে নির্বাচনের সঙ্গে হবে, নাকি আগে হয়ে যাবে? এই বিরোধটা আলটিমেটলি নিরসন করা যাবে বলে মনে হচ্ছে না এখন পর্যন্ত। তারপরে সংস্কার কমিশন বলে, ঐক্যমত্য কমিশন বলেছে তারা তাদের রিপোর্ট জমা দিয়ে দিবে। এখন এই যে সংস্কার, গণভোট এবং জুলাই সনদ, তার ভিত্তিতে নির্বাচন অথবা তাকে ছাড়া নির্বাচন, এই সব মিলিয়ে এই বিষয়টাকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? আসলে কি হতে যাচ্ছে? আমি এটাকে খুব পজিটিভলি দেখছি। তারা 7 মাসে যে আউটকাম দিয়েছে, এটাকে আমি জি। নেগেটিভলি দেখছি না। আমি নেগেটিভলি দেখছি না এই জন্য, আপনি বলছেন যে তারা একমত হতে পারেনি, কিন্তু তারা একমত তো এটাতে হয়েছে যে বিএনপি চাচ্ছে এটা ভোটের দিন এই গণভোটটা হোক, আর জি। জামাত এবং এনসিপি আদার্স চাচ্ছে যে এটা ভোটের আগে হোক। তো কিন্তু তারা দুইজন যখন এক হতে পারেনি, তখন তারা এটা সরকারের উপর ছেড়ে দিয়েছে যে তাহলে এবার সরকার ঠিক করুক। তো সরকার ঠিক করলে তো তারা বলে নাই যে সরকার ঠিক করলে আমরা মানবো না। তো এখন তাহলে হুম। বলটা সরকারের কোর্টে। সরকার কি ওই ইলেকশনের দিন দেবে না আগে দেবে? এখন আপনি বলতে পারেন যে সেটা আগে দিলে ভালো না ওই দিন দিলে ভালো। আমার মনে হয় আগে দিলে আরেকটা গ্যাঞ্জাম তৈরি হবে। কারণ আপনি এটা 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 নিয়ে আপনিও একটা লেখা লিখেছেন, আমি দেখেছি যে জি। যদি এটা না ভোট দিতে তখন কি হবে। জি। তখন তো এই তালবাহানা রাইট। হবে, তাহলে জুলাই সনদ টিকলো না, তাহলে আমরা ভোটে যাব হুম। না। রাইট। হ্যাঁ, তো জুলাই এটা সনদ নাকি যদি তার না রাইট। টিকে, তাহলে একটা একটা বড় ধরনের প্রশ্ন আসবে, তাহলে জুলাই সনদ আপনারা হ্যাঁ এর পক্ষে আপনারা ধরে নিয়েছেন যে না হ্যাঁ জিতবে, এটা যদি না জিতে তখন তো আপনারা তখন আবার গো ধরবেন যে না ইলেকশন হতে পারবে না। আর রাইট। ইলেকশনের সঙ্গে যখন হয়ে যায়, তখন জনতার রায় যাচ্ছে, এটা হ্যাঁ না হয়ে যাচ্ছে, অসুবিধা নাই তখন। এবং রাইট। এই এটাও তো আবার আমরা ঐক্যমত্যে পৌঁছেছি যে সংসদের প্রথম অধিবেশন হবে এই সংক্রান্তই।